আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আমাদের আজকের গল্প লেখিকা সঞ্চিতা দাসের কলমে ব্যবধান। সঙ্গে থাকছি আমি অমিত। আমি দেবলীনা। সিজন 2, এপিসোড 9। আলোকে নিয়ে সকাল 8টার মধ্যেই মন্দিরে পৌঁছে যায় প্রদীপ। কনুই পর্যন্ত সাদার উপরে ছোট ছোট লাল ফুলওয়ালা ব্লাউজের সঙ্গে লাল জামদানি শাড়ি পরেছে আলো। কোমর অবধি ঘন কালো চুলগুলো হালকা করে একটা গার্ডার লাগানো। মাথার সিঁদুর সিঁথি থেকে সামান্য বেরিয়ে এসেছে কপালে। কপালের দুই ভ্রুর মাঝ বরাবর সামান্য উপরে মাঝারি আকারের ডিম্বাকৃতির একটা টিপ। চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, হাতে শাঁখা পলা, পায়ে আলতা। এই সাজে অপরূপা লাগছে আলোকে। ঘর থেকে বেরোনোর আগেই আলোকে দেখে ওর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আলোর চোখ থেকে কাজল নিয়ে কানের পিছনে লাগিয়ে দিয়ে প্রদীপ বলে, তুমি এত সুন্দর কেন আলো? তোমার সৌন্দর্যে উগ্রতা নেই, শুধুই স্নিগ্ধতা আছে। আলো মৃদু হেসে নিজের চোখ থেকে কাজল নিয়ে প্রদীপকে লাগিয়ে দিয়ে বলেছিল, কারণ আমি মশালের আলো নই যে দাউ দাউ করে জ্বলব। আমি প্রদীপের আলো, যে আলোয় উত্তাপ কম। সৌন্দর্য আমার চেহারার নয়, সৌন্দর্য তোমার দৃষ্টির, তোমার মনের। তুমি আমার বাহ্যিক রূপে নজর টিকা দিলে, আর আমি তোমার অন্তরের সৌন্দর্যে দিলাম। প্রদীপ বাকরুদ্ধ হয়ে আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওকে নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। প্রদীপ একটা হলুদ রঙের পাঞ্জাবি পরেছে, অবশ্যই আলোর পছন্দ মতো। ওদের দুজনকে ভীষণ সুন্দর লাগছে। মন্দিরে গিয়ে আলো চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, এত সুন্দর স্নিগ্ধ শান্ত পরিবেশ। চতুর্দিকে বিরাজমান ঈশ্বরের স্বর্গীয় উপস্থিতি মনকে পবিত্রতায় ভরে দিচ্ছে। আলোকে নিয়ে মা ভবতারিণীর মন্দিরের সামনে উপস্থিত হয় প্রদীপ। প্রদীপের হাতে পুজোর ডালা দিয়ে প্রথমে সিঁড়িতে মাথা ঠেকিয়ে মন্দিরে প্রবেশ করে আলো। প্রতিমা দর্শন করে আর পুজো দিয়ে গঙ্গার ধারে গিয়ে ওরা দুজনে বসে। আলো প্রদীপের মাথায় পুজোর ফুল ছুঁইয়ে দিয়ে প্রসাদ দেয়। প্রদীপ আলোকে জলের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে দেখে বলে, কি ভাবছো আলো? আমাকে এখানে মাঝে মাঝে নিয়ে আসবে? কি শান্তি এখানে, মনে হচ্ছে সারাদিন এখানেই বসে থাকি। আসবো, এর পরের বার যখন আসবো তখন তোমাকে বেলুড় নিয়ে যাব, কেমন? তোমার খুব ভালো লাগবে। ঠিক আছে। আচ্ছা এবারে চলো আলো। হ্যাঁ, 10টা বাজে, বৌদি অপেক্ষা করে আছে, বলো তো। চলো। আলোরা পৌঁছতেই রিমি দেবী দরজা খুলেই আনন্দে আলোকে জড়িয়ে ধরেন। এতক্ষণে আসার সময় হলো তোর? আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি জানিস? আরে বাবা, ওদেরকে ভিতরে আসতে দাও রিমি। সুশান্তবাবু বেরিয়ে এসে রিমি দেবীকে বলেন। রিমি দেবী আলোকে ছেড়ে ওদেরকে নিয়ে ভেতরে আসেন। ওদেরকে বসতে বলে রিমি দেবীও আলোর পাশে বসেন। তোকে কি সুন্দর লাগছে আলো, কারোর নজর না লেগে যায় তোর ওপর। রিমি দেবী আলোর চোখ থেকে কাজল নিয়ে প্রদীপের মতো নজর টিকা লাগিয়ে দেন। আলো বলে, তুমিও দিচ্ছ সোনামা? আর কে দিয়েছে তোকে? তোর শাশুড়ি? আলো প্রদীপকে দেখিয়ে বলে, ও দিয়েছে আসার আগে। তুমি যেখানে দিয়েছো সেখানেই দেখবে। রিমি দেবী প্রদীপের দিকে তাকিয়ে হেসে বলেন, এই না না, থাক থাক। বাচ্চা মেয়ে তো, রাস্তাঘাটে কোথায় কার নজর লেগে যাবে তাই দিয়েছি, ভালো করিনি বলো। আমাকে বাচ্চা বলছো কেন? আমি মোটেই বাচ্চা নই। আরে রিমি, তুমি আগে ওদেরকে জল খাবার দাও, 10টা বেজে গেছে। আর কখন খাবে ওরা?
ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। সত্যি তো অনেকটা দেরি হয়ে গিয়েছে। আলোকে পেলে না আমি একেবারে সব ভুলে যাই। রিমি দেবী উঠতেই আলো বলে, শোনো মা, আমিও যাব তোমার সঙ্গে। তার আগে তোমরা সবাই একটু প্রসাদটা নিয়ে নাও। জলখাবার খেয়ে আলো রান্নাঘরে যেতে গেলেই রিমি দেবী বাধা দিয়ে বলেন, তোর এখানে কোনো কাজ নেই, তুই যা, তোর মামা আর প্রদীপের সঙ্গে গিয়ে গল্প কর। আমি আধ ঘন্টার মধ্যেই আসছি, আমার হয়েই এসেছে। থাকি না সোনা মা, একটু থাকি তোমার কাছে। ওরা গল্প করছে, করুক না, আমরাও এখানে কথা বলি। এখানে খুব গরম যে সোনা, তুই ঘরে যা। আচ্ছা ঠিক আছে, তুই বরং, আচ্ছা তোকে ওদের কাছে যেতে হবে না। তুই একটা কাজ কর, তুই আমার এই ছোট্ট বাড়িটা একবার ঘুরে দেখ কেমন। হ্যাঁ, ততক্ষণেই আমার সব কাজকর্ম হয়ে যাবে। রিমি দেবীর সাজানো গোছানো ছোট্ট ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখছে আলো। পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু, অল্প জিনিসে সুন্দর করে সাজিয়ে রেখেছেন রিমি দেবী। একটা বড় বেডরুম, বেডরুম লাগোয়া একটা বারান্দা, একটা মাঝারি আকারের ডাইনিং, রান্নাঘর, দুটো বাথরুম যার একটা বেডরুমের সঙ্গে অ্যাটাচ, আর একটা ডাইনিংয়ে। দুজন মানুষের জন্য যথেষ্ট। আলোর খুব পছন্দ হয় রিমি দেবীর ফ্ল্যাটটা। রান্না শেষ করে বেরোতেই সুশান্তবাবু রিমি দেবীকে মুখে আঙুল দিয়ে চুপ থাকতে ইশারা করে বলেন, এ রিমি, তোমাকে একটা জিনিস দেখাবো, এসো, শব্দ করো না একদম, আমার সঙ্গে এসো। রিমি দেবী হাতের জল কাপড়ে মুছতে মুছতে সুশান্তবাবুকে অনুসরণ করেন। তাদের বেডরুমের ঝুলন্ত নীল পর্দা হাওয়ায় উড়ছে, যার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আলো আর প্রদীপকে। আলো জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে, আর প্রদীপ ঠিক ওর পিছনে দাঁড়িয়ে বাইরের জিনিসগুলোর সঙ্গে পরিচয় করাচ্ছে আলোকে। আলো ওর আঙুল দেখিয়ে দেখিয়ে জিজ্ঞেস করছে সব কিছু। মাঝে মাঝে একে অপরের দিকে তাকিয়ে ওরা দুজনেই হাসছে। প্রদীপ আলোর মুখটা ধরে ওর দিকে ঘুরিয়ে পকেট থেকে রুমাল বের করে আলোর কপালে লেপটে যাওয়া পুজোর সিঁদুরের টিপটা ঠিক করে দিয়ে মাথাটা নাড়িয়ে বলে, এইবার ঠিক আছে, আর কিছুক্ষণ থাকলে পুরো মুখে লেগে একদম বান্দারনি হয়ে যেতে। আলো প্রদীপকে আস্তে করে কিল মেরে বলে, আর তুমি বান্দর। ওখান থেকে সরে এসে সুশান্তবাবু রিমি দেবীকে বলেন, আমাদের সিদ্ধান্তটা ভুল ছিল না, কি বলো রিমি? ভুল কি বলছো? এটা আমাদের জীবনের সব থেকে ভালো সিদ্ধান্ত ছিল। প্রদীপ আমার মেয়েটাকে খুব ভালো রেখেছে গো। আমি জানতাম আলো প্রদীপের কাছে খুব ভালো থাকবে, কিন্তু এত তাড়াতাড়ি প্রদীপ ওকে নিজের মতন করে নেবে এটা না আমি ভাবতে পারিনি জানো। ওরা দুটিতে খুব সুখী হোক, আর কিচ্ছু চাই না আমি। প্রাণ ভরে আমি ওদেরকে আশীর্বাদ করছি। তোমার মনে আছে আলোকে বিয়ে করার আগে প্রদীপ কিরকম ওদের দুজনের মধ্যেকার ব্যবধান দেখাচ্ছিল আমাদেরকে? কই, আজকে তো আমি ওদের মধ্যে কোনো ব্যবধান দেখতে পাচ্ছি না। একজন ছেলে মানুষ আর একজন বুঝতার। সোনা মায়ের কাছে এসে আলোর গল্পই শেষ হচ্ছে না। দুপুরের খাবার খেয়ে রিমি দেবীর পাশে শুয়ে ওনাকে জড়িয়ে ধরে শাশুড়ির কথা বলেই যাচ্ছে, আর রিমি দেবী আলোর মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছেন। আলোর এই খুশি রিমি দেবীর ভীষণ ভালো লাগছে। প্রদীপ আর সুশান্তবাবু ডাইনিংয়ে খেলা দেখছে। আলোর কথার মাঝেই রিমি দেবী ওকে থামিয়ে দিয়ে বলেন, আচ্ছা আলো, তখন থেকে তো শুধু শাশুড়ির কথাই বলছিস। তোকে বুঝি শুধু তোর শাশুড়িই খুব ভালোবাসে, আর কেউ না? এমা তা কেন? শুধু মা নয়, মায়ের লক্ষ্মী ছেলেও আমাকে খুব ভালোবাসে। জানো তো শোনো মা, ও আমাকে জোর করে মাছ খাইয়ে দেয়। যদি না খাই সেজন্য কাঁটাটাও বেছে দেয়। আর মা রান্নাঘরে চলে গেলে প্রায় দিন ও আমাকে ভাতও মেখে খাইয়ে দেয়। কি করে যেন বুঝতে পেরে যায় জানো আমি আর খাবো না। তারপর বাড়ি থেকে বেরোনোর আগে আমাকে। রিমি দেবীর সঙ্গে আলো বরাবরই ফ্রিভাবে কথা বলে, কোনো জড়তা ছাড়াই। কিন্তু আজকে কথাগুলো বলতে বলতে রিমি দেবীর দিকে তাকিয়ে নিজেই লজ্জায় পড়ে যায়। রিমি দেবী মিটিমিটি হাসছেন। আলোকে লজ্জা পেতে দেখে তিনি বললেন, থামলি কেন আলো?
যাওয়ার আগে কি তোকে আদর করে? জানি না, যাও, তোমাকে আমি কিচ্ছু বলবো না। দূর। রিমি দেবী আলোকে জড়িয়ে নিয়ে হেসে বলেন, বলতে হবে না তোকে, আমি সব বুঝে গিয়েছি। মায়ের লক্ষ্মী ছেলে তোকে খুব ভালোবাসে, তাই তো? বললাম তো বলবো না কিচ্ছু। প্রদীপ খুব ভালো ছেলে আলো, জানিস? তুই যত থাকবি তত বুঝতে পারবি। ওর চাকরিটা খুব দরকার ছিল, জানিস তো? এবার দেখবি সব ঠিক হয়ে যাবে। সোনামা, তোমার বাড়ির কাছাকাছি কোনো দোকান আছে গো? কিসের দোকান? জামা কাপড়ের। কি কিনবি তুই? আগে বলো না আছে কিনা, তারপর আমি তোমাকে সব বলছি। হ্যাঁ আছে তো, একটা নয় দুটো আছে, মিনিট 15 গেলেই হবে। এবার বল তো কি কিনবি? ওর জন্য দুটো জামা কিনবো সোনামা। নিয়ে যাবে আমাকে দোকানে? প্রদীপের সঙ্গে যা, ও তো তোকে আরও ভালো দোকানে নিয়ে যাবে। না না না, ওর সঙ্গে যাওয়া যাবে না, ওকে বাড়িতে গিয়ে বলবো, এখন নয়। ও সারপ্রাইজ বুঝি? না, সারপ্রাইজ ঠিক নয়, আবার হ্যাঁও বলতে পারো। ঠিক আছে বাবা, নিয়ে যাব তোকে। তোর মামা আর প্রদীপ সন্ধ্যের সময় বাইরে যাবে, তখন তোকে আমি নিয়ে যাব, কেমন? আবার ওরা আসার আগেই আমরা চুপি চুপি ফিরে আসবো, কেমন? তাহলেই তো সারপ্রাইজ সিক্রেট থাকবে। এর জন্যে তো তোমায় এত ভালোবাসি, আমার মিষ্টি সোনামা। তুইও আমার মিষ্টি সোনামে। প্রদীপ আর সুশান্তবাবু বেরিয়ে যেতেই রিমি দেবী আলোকে নিয়ে দোকানে যান। সেখান থেকে আলো প্রদীপের জন্য দুটো জামা কেনে, একটা হালকা আকাশি রঙের আর একটা বাসন্তী রঙের, আর কেনে দুটো রুমাল। প্রদীপরা আসার অনেক আগেই আলোরা ফিরে আসে। রিমি দেবী আলোকে আর ওর শাশুড়িকে দুটো শাড়ি দিয়েছে, আর প্রদীপকে একটা পাঞ্জাবি আর পাজামা। এগুলো তিনি আগেই কিনে রেখেছিলেন। জামা কাপড় দেখেই প্রদীপ বলে, বৌদি এইগুলো আবার কেন? তুমি আমাকে বৌদি বললেও আলো কিন্তু আমার মেয়ে, বুঝেছ? প্রথমবার মেয়ে জামাই আমার বাড়িতে এলো, আর আমি তাদেরকে খালি হাতে যেতে দেব? সেটা হয় না প্রদীপ। ওনার যুক্তি শুনে প্রদীপ আর কিছু বলেনি। রিমি দেবীর দেওয়া ব্যাগে প্রদীপের জামা দুটো ভরে নিয়েছে আলো, তাই প্রদীপ এই বিষয়ে কিছুই জানল না। বাড়িতে এসে আলো ভাবছে প্রদীপকে কি করে বলবে ওর জামা কেনার কথা, কিন্তু আজকে বলাটাও দরকার, কারণ মাপে ঠিক না হলে পাল্টানোর জন্য কালকের দিনটাই আছে। প্রদীপ বাথরুমে যেতেই আলো ব্যাগ থেকে জামা দুটো বের করে রেখে বিছানা পরিষ্কার করতে শুরু করে। প্রদীপ এলে আলো একটু সংকোচ নিয়ে প্রদীপের সামনে গিয়ে দাঁড়ায়। আলোকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রদীপ জিজ্ঞেস করে, কি হলো আলো, কিছু বলবে? আমি একটা কাজ করেছি, তুমি বকবে না তো? আলো প্রদীপের আরও কাছে এসে ওর গলায় বাহুর হার পরিয়ে দিয়ে কথাগুলো বলে। প্রদীপ আলোকে ধরে আরও কাছে নিয়ে এসে ওর দিকে তাকিয়ে দুই ভ্রু নাড়িয়ে জিজ্ঞেস করে, কি করেছো না শুনলে বলবো কি করে? আগে বলো, তারপর ভেবে দেখছি যে তোমাকে বকবো না টর্চার করব। বেশ বলছি, কিন্তু বকলে প্লিজ অল্প বকো, কেমন? নাহলে কিন্তু আমি কেঁদে ফেলবো, বলে দিলাম। আমি তোমার জন্য একটা জিনিস এনেছি, তুমি নেবে তো? আমার জন্যে? কি এনেছো তুমি আমার জন্যে? কই দেখি। দেখাচ্ছি, কিন্তু ছাড়ো তো আগে। আলো খাটের নিচ থেকে একটা প্যাকেট বের করে প্রদীপের হাতে দেয়। প্রদীপ প্যাকেটটা হাতে নিয়ে ওর ভিতর থেকে আলোর কেনা জামা দুটো বের করে যথেষ্ট অবাক হয়। প্রদীপ জামাগুলো দেখে বলে, এগুলো তুমি কখন কিনেছো আলো? সন্ধেবেলায়। সন্ধ্যাবেলায়? মানে আমরা বেরিয়ে যাওয়ার পরে? তোমার পছন্দ হয়নি? তুমি টাকা কোথায় পেলে আলো? তুমি কি বৌদির কাছ থেকে? ছি, আমি সোনামার কাছ থেকে কেন টাকা নেব? টাকা তো তুমি আমাকে দিয়েছো। আমি আবার কবে তোমাকে টাকা দিলাম আলো? কেন, তোমার মনে নেই? আমাদের ওখান থেকে আসার পর তুমি আমাকে 3000 টাকা দিয়ে বলেছিলে আমার পছন্দ মতো কিছু কিনে নিতে।
সেই টাকা দিয়েই তো আমি জামা কিনেছি। আলো আলো আলো, ওই টাকাটা তোমার ছিল। জামাইবাবু তোমাকে কিছু কিনে দিতে বলেছিল, আর তুমি আমার জন্য জামা কিনেছো কেন আলো? তোমার পছন্দ হয়নি না? আমার মনে হয়েছিল তোমার হয়তো পছন্দ নাও হতে পারে। আমি দোকানে বলে রেখেছি, তুমি গেলেই ওরা পাল্টে দেবে। আমি অপছন্দের কথা বলছি না আলো। প্রদীপ আলোর কাছে এসে ওর দুই গালে হাত রেখে বলে, দেখো আলো, আজ পর্যন্ত আমি তোমাকে কিচ্ছু কিনে দিতে পারিনি, আর তুমি আমার জন্যে, আমি কি বলবো বুঝতে পারছি না। আমি আসলে চেয়েছিলাম যে ওই টাকায় তুমি তোমার পছন্দের কোনো জিনিস কেনো। তাই তো কিনেছি। আমি চাই তুমি ওই জামাগুলো পরে অফিসে যাও, কিন্তু তোমার পছন্দ হয়নি বলো। তুমি কালকে গিয়ে পছন্দ করে নিয়ে এসো না নিজের মতো। তার কোনো দরকার নেই আলো, আমার খুব পছন্দ হয়েছে। আমি তোমার দেওয়া জামা পরেই অফিসে যাব। দুঃসময়ের সময়টাকে পার করার সময় মনে হয় সময়ের দৈর্ঘ্য কি বেড়ে গেল, নাকি আমি হিসেবে গরমিল করে ফেলেছি। দুঃসময়ের প্রতিটা মুহূর্ত শুধু দীর্ঘই হয় না, হয়ে ওঠে পাহাড় সমভারী, যাকে বয়ে নিয়ে বেড়ানো দুঃসাধ্য মনে হয়। ইচ্ছে করে এই সময়টাকে সর্বশক্তি দিয়ে দু হাতে ঠেলে পিছনে ফেলে দিই, কিন্তু আমাদের চাওয়াতে কি এসে যায়? সময় তো আর বস্তু নয় যে আমি চাইলেই সরিয়ে দিতে পারবো। আর যদি তাই হতো, তাহলে ওই যে তা পাহাড় সমভারী, কার সাধ্য তাকে এক চুলো নড়ায়? সময় তার নিজের গতি অনুযায়ী চলে। মূল কথা হলো, দুঃসময়ে আমরা একটু বেশি অধৈর্য হয়ে পড়ি, আবার সুসময়কে ঠিকমতো উপলব্ধি করার আগেই সে কখন যে চলে যায় বুঝতেই পারা যায় না। ঠিক যেন হাতের আঁচলের মধ্যে ধরে রাখা জল, দেখতে পাচ্ছি যে হাতেই আছে, তাকে অনুভবও করছি, কিন্তু বিন্দু বিন্দু করে সেই জল যে হাতের আঙুলের সূক্ষ্ম ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে সেটা খেয়াল করার অবকাশও পাই না। হাত শূন্য হলে আফসোস হয়, ইস, একটু আগে যদি জলটা খেয়ে নিতাম তাহলে আমি শান্তি পেতাম। সম্পূর্ণ তৃষ্ণা না মিটলেও আমার শুকনো গলা জলের আস্বাদটুকু তো পেত। সুসময় সঙ্গীর অভাব হয় না, আর দুঃসময় প্রকৃত বন্ধু ছাড়া কারো দেখাও পাওয়া যায় না। এই সময়টাকে পার করার জন্য দরকার একটা বিশ্বস্ত হাত, যে এই দুঃসময়ে তোমাকে ছেড়ে কখনো যাবে না। একটা শক্ত কাঁধ, যেখানে তুমি তোমার ক্লান্তির মাথাটা রেখে একটু শান্তি পাবে। এমন একজন মানুষ যে তোমাকে ভরসা দেবে, ধৈর্য দেবে, সাহস দেবে। যদিও এরকম মানুষের সংখ্যা নেহাতি কম, হাতে গোনারও দরকার হয় না। প্রদীপের চাকরি পাওয়া 4 মাস হলো। মাস শেষে মাইনে নিয়ে এসে আলোর হাতে দিতে গিয়ে টাকা সমেত হাতটা পিছিয়ে নিয়ে প্রদীপ মজা করে বলে, ভয় করছে না তো? প্রদীপের এই কথাটা বলার যথার্থ কারণ আছে। প্রথম মাসের মাইনে এনে প্রদীপ যখন আলোর হাতে দিতে গিয়েছিল, তখন আলো ওর হাত সরিয়ে নিয়ে অবাক হয়ে প্রদীপের দিকে তাকিয়ে বলেছিল, আমাকে কেন দিচ্ছ? প্রদীপ আলোর থেকেও বেশি অবাক হয়ে বলেছিল, আরে, হাত সরিয়ে নিচ্ছ কেন? স্বামীর রোজগারের টাকা স্ত্রী অধিকারের সঙ্গে নেয়, সুযোগ পেলে পকেট থেকেও হাতায়, সেখানে তোমাকে আমি নিজে দিচ্ছি আর তুমি হাত সরিয়ে নিচ্ছ? নাও ধরো। না 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 না, তুমি বরং মাকেই দাও, মাই রেখে দেবেন। আমি এত টাকা কখনো ধরিনি, কেমন যেন একটা লাগছে আমার। এখানে তোমার সব মাইনে আছে, যদি কিছু হয়ে যায়। তাছাড়া যখন যা আনতে হয় সব টাকা তো মাই দেন। আমি শোনো শোনো আলো, শোনো, দেখো, ভয় পেলে চলবে না। এই টাকাগুলো তোমাকেই রাখতে হবে। মায়ের তো বয়স হয়েছে, বলো, কত সময় আলমারি খুলে রেখে দেয় মনেই থাকে না। মাকে দিলেও মা নেবে না। আর সংসার খরচের টাকা আমি মাকে সকালে দিয়ে দেবো, তার সঙ্গে মায়ের হাত খরচের টাকাও। মায়ের পেনশনের টাকা তোলার দরকার নেই। নাও এবার ধরো তো, আরে রেখে দাও আলমারিতে। কথাগুলো বলে প্রদীপ একরকম জোর করেই আলোর হাতে টাকাগুলো ধরিয়ে দিয়েছিল। টাকার দিকে তাকিয়ে আলো অবাক সুরে বলেছিল, এগুলো সব তোমার মাইনে?
না না পেতনি না, এটা তোমার বরের সব মাইনে নয়, বাকিটা ব্যাংকে আছে, যখন যেমন দরকার হবে তুলে নিয়ে আসবো। এবার ভয় কমেছে? যাও আলমারিতে রেখে দাও, আর এখন থেকে এগুলো অভ্যাস করে নাও। তোমার যদি কখনো টাকার দরকার হয় তুমি ওখান থেকেই নিয়ে নিও, কেমন? আর চিন্তা নেই, তোমাকে হিসেব দিতে হবে না, বরং তুমি আমাকে প্রত্যেক মাসে হাত খরচের টাকা দিও। আমি জানি তুমি আমার থেকেও ভালো ম্যানেজ করতে পারবে সবটা। তোমাকে তো কিছুই দিতে পারিনি, এবার দেব, তুমি যা চাইবে তাই। গত 3 মাসে আলোর ভয়টা একেবারেই কেটে গিয়েছে, তাই প্রদীপ ভয়ের কথা বলতেই আলো নিজেই প্রদীপের হাত থেকে টাকাটা নিয়ে আলমারিতে ভালো করে রেখে দেয়। এই তো তুমি আস্তে আস্তে সিদ্ধহস্ত হচ্ছ। এরপর প্রদীপ গিয়েছিল বাথরুমে, আর আলো গিয়েছিল রান্নাঘরে সবার জন্য চা করতে। গত 4 মাসে আলোর ছোট্ট সংসারে এসেছে কিছু পরিবর্তন, প্রদীপের জীবনেও কিছু পরিবর্তন এসেছে। এখন আর প্রদীপ ভোরে ওঠে না, তবে 6:30টার সময়ই উঠে পড়ে। সকালের প্রথম চা আলোর সঙ্গে একসাথে খায়। আলোর 5:30টার সময় ঘুম ভাঙলেও ওঠে 6টার সময়। এই আধ ঘন্টা সময় লাগে নিজেকে প্রদীপের থেকে বাঁধন মুক্ত করতে। উঠেই স্নান করে ফুল তুলে নেয়, তারপর চায়ের জল বসিয়ে প্রদীপকে ডাকে। প্রদীপ সকাল 9টার সময় খেয়ে বেরিয়ে যায় অফিসে। মালাদেবী তাড়াহুড়ো করে রান্না করলেও প্রদীপের জন্য টিফিন করে উঠতে পারেন না, ভীষণ থতমত খেয়ে যান। প্রদীপের টিফিনের দায়িত্ব নেওয়ার সাথে সাথে ধীরে ধীরে রান্নাটাও নিজের হাতে নেয় আলো। মালাদেবী আলোর রান্নার হাত দেখে বেশ অবাক হয়েছিলেন। এই বয়সের একটা মেয়ে এত ভালো রাঁধতে পারে এটা তিনি ভাবতেই পারেননি। প্রদীপ তো রোজ অফিস থেকে এসে বলে, আজকে অমুক জন ওর টিফিন শেয়ার করেছে, তো কালকে অন্যজন করেছে। রান্নার দায়িত্ব যেমন আলোর কাঁধে পড়েছে, তেমনি মালাদেবী সবজি কুটে দেওয়া ও ঠাকুর পুজো নিজের কাঁধে নিয়েছেন। মালাদেবী সবজি কুটলেও তার কানে প্রতিনিয়ত কুট কাটছে তার একমাত্র মেয়ে টুকি। দুপুরে এবং সন্ধ্যার পরে প্রতিদিন 2বার নিয়ম করে ফোন করে মাকে শেখায় কি করে সংসারের রাশ নিজের হাতে রাখতে হবে। মায়ের কানে মন্থরার মতো মন্ত্রণা দেওয়াতে তার কোনো জুড়ি নেই। ফোনে তো চলছেই, আবার প্রত্যেক মাসে 2-1 দিন এসে থেকে যায়। তখন মাকে বোঝানোর পাল্লাটা একটু বেশি ভারী হয়ে যায়। একটা পাথরের উপরে ফোঁটা ফোঁটা করে জল পড়লে তাতেও যেমন চিড় ধরে, তেমনি টুকির কথায় মালাদেবীর মনেও আলোকে নিয়ে সংশয় দেখা দেয়। টুকি তো চলে যায়, কিন্তু মালাদেবীর মনে রেখে যায় ওর মন্ত্রণার বীজ, যা ধীরে ধীরে অঙ্কুরিত হতে শুরু করে। আলোর প্রতি প্রদীপের দিন দিন বেড়ে ওঠা অপার ভালোবাসা দেখে তার মনে হতে থাকে প্রদীপ বুঝি তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, যার একমাত্র কারণ আলো। টুকির বলা কথাগুলো মিলিয়ে দেখতে থাকেন, কিছু মেলে আর যেগুলো মেলে না সেগুলো নিজের মতো করে মিলিয়ে নেন। মালাদেবী এখন মাঝে মাঝে আলোকে এক আধটা কটু কথাও বলেন। মালাদেবীর এই পরিবর্তনের কারণ আলো বুঝতে পারে না। একটা মানুষ কি করে এতটা বদলে যেতে পারে, আর এই বদলে যাওয়ার কারণটাই বা কি? তবে টুকি এলে মালাদেবীর পরিবর্তনটা বেড়ে যায়, সেটা কিন্তু আলো বুঝতে পারে। আজকে সকালে প্রদীপ অফিসে যাওয়ার পর হঠাৎ টুকি আসে। এসেই মায়ের কাছে আলোর বিষয়ে সব খবর নিতে শুরু করে। মালাদেবী আলোকে ডেকে বলেন, আলো, টুকি এসেছে, ওকে খেতে দাও। কিচ্ছু খেয়ে আসেনি মেয়েটা। শাশুড়ির কথায় আলো ঘাড় নেড়ে খাবার বাড়তে যাওয়ার আগে হাসি মুখে টুকিকে জিজ্ঞেস করে, কেমন আছো দিদি? আমাদের মতো মানুষদের যতটা ভালো থাকা দরকার তার থেকে কমই ভালো আছি। তোমার মতো কপাল করে তো আর জন্মায়নি যে রাজরানী হয়ে বসে থাকবো। টুকির কথায় আলো কোনো উত্তর দেয়নি, শুধু আস্তে করে জিজ্ঞেস করেছিল, তাতাইয়ের খাবারও কি এখানেই এনে দেব? হ্যাঁ, নিয়ে এসো। আলো আর কিছু না বলে বেরিয়ে যায় ঘর থেকে। আলো যেতেই টুকি মালাদেবীকে বলে, দেখলে মা, তোমার বউয়ের গরজখানা একবার দেখলে? এমন ভাব করলো যেন এই বাড়ির কর্ত্রী। তোলো তোলো তোলো, আরও মাথায় তোলো। ভাইয়ের মাথাটা তো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমার কি মনে হয় জানো তো মা,
এই মেয়ে না কোনো বশীকরণ করতে পারে, না হলে বর তো আমাদেরও আছে। বাড়িতে আসতে না আসতেই বউয়ের আঁচলের তলায় তো কোনোদিন ঢোকে না, বুঝলে মা? ভাবছি এবার এখানে এসে দুদিন থেকে তোমার বৌমার কাছে বশীকরণ মন্ত্রটা শিখে নেব। হ্যাঁ রে, তুই এখানে থাকলে তোর শাশুড়ি আর নিমাই কোথায় খাবে? ধুর, ছাড়ো তো ওদের কথা। আমি থাকলে আমার শাশুড়ির নড়তেই 10 দিন লাগে, আর আমি না থাকলে দিব্যে গায়ের জোর বেড়ে যায়। মা ছেলেতে ঠিক চালিয়ে নেবে 2 দিন, আর না পারলে হোম ডেলিভারি থেকে খাবার অর্ডার করে নেবে। বুড়ি টাকাগুলো কি করবে? হ্যাঁ, যক্ষের ধনের মতো আগলে রাখবে। ওদিকে খাবার বাড়তে বাড়তে আলো ভাবে, আমার জীবনের যত সুখ সব তোমার ভাইয়ের আসার পরই। সত্যি তোমার ভাই আমাকে ওর মনের মধ্যে ওর রানী করে রেখেছে। তুমি ঠিকই বলেছ, এমন স্বামী ভাগ্য কজনের হয়, তা আবার আমার মতো হতভাগী। আলোর ভিতর থেকে একটা তপ্ত নিঃশ্বাস বেরোলেও প্রদীপের মুখটা মনে পড়তেই ওর মুখে হাসি ফুটে ওঠে। টুকিকে আর তাতাইকে খাবার দিয়ে আলো আর ওদের কাছে যায়নি, নিজের ঘরেই ছিল। দুপুরে তাতাই আলোর কাছে ওর সঙ্গে শুয়েছিল। প্রদীপের আসার আগেই আলো রাতের রান্না করে হাত পা মুখ ধুয়ে চুল বেঁধে নেয়। এখানেও টুকির আপত্তি। ওর মতে বর আসবে, সেই জন্য এত সাজের কি আছে? আলোর সাজ বলতে শুধু রান্নার কাপড় পাল্টে চুল বেঁধে সিঁদুর আর টিপ পরা, এর বেশি কিছু সাজের দরকার হয় না আলোর। আলোকে এই রূপে দেখেই যে প্রদীপের ক্লান্ত মুখে হাসি ফুটে ওঠে সেটা টুকি জানে না। আলোর মৃদু স্বরে বলা কথা প্রদীপের কাছে শীতল বাতাসের মতো মনে হয়। আলোর হাতে তৈরি 1 কাপ চাই যথেষ্ট প্রদীপের সারাদিনের ক্লান্তি দূর করার জন্যে। এই কমাসেই প্রদীপের জীবনে ঠিক কোন জায়গায় পৌঁছে গিয়েছে সেটা জানলে হয়তো টুকি আলোর সঙ্গেই খারাপ ব্যবহারটা করতো না। প্রদীপ অফিস থেকে এসে টুকিকে দেখে মায়ের ঘরে গিয়ে ওর সঙ্গে কথা বলে নিজের ঘরে যায়। আলো জলের গ্লাস হাতে ঘরে যেতেই প্রদীপ বলে, তোমার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে আলো। তোমার চাটা নিয়ে এসে শুনছি। ঠিক আছে, আমি ততক্ষণে ফ্রেশ হইনি। আলু চা নিয়ে এলেও প্রদীপের আর দরকারি কথা বলা হয়ে ওঠেনি, কারণ প্রদীপ চা মুখে দিতেই টুকি প্রদীপকে ডেকে মায়ের ঘরে নিয়ে যায় সবাই একসঙ্গে গল্প করবে বলে। সবার মধ্যে আলো নেই। ও জানে ওর যাওয়া টুকি পছন্দ করবে না, কিন্তু প্রদীপকে কে বোঝাবে এই কথা? কথার মাঝেই প্রদীপ উঠে গিয়ে আলোকে এই ঘরে নিয়ে এসে ওর পাশে বসিয়ে দিয়ে বলে, বসো, এতক্ষণ ফাঁকা ফাঁকা লাগছিল, এবার ঠিক আছে। প্রদীপের কাজে টুকি মাকে চোখের ইশারায় বলে, দেখো আমার কথা মিলছে কিনা দেখো। সবার সঙ্গে থাকলেও আলো একটা কথাও বলে না, চুপ করে থাকে। খাওয়ার সময়ও আলো চুপ করে খেয়ে উঠে যায়। রাত্রে সব সেরে ঘরে আসতে আলোর একটু দেরি হয়, কারণ মালা দেবী এখন আর আলোকে আগের মতো সাহায্য করেন না। টুকি এলে তো মাকে রান্নাঘরের দিকে যেতেই দেয় না। আলো কাপড়ে হাত মুছতে মুছতে ঘরে ঢুকতেই প্রদীপ ওর সামনে দাঁড়িয়ে বলে, এত দেরি হলো কেন আলো? আমি কখন থেকে অপেক্ষা করে আছি তোমার জন্যে। কটা বাজে সেই খেয়াল আছে? এই যা দেখেছো, তোমার কথা চিন্তা করতে করতে আমি জলের বোতলটাই আনতে ভুলে গিয়েছি। তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। দাঁড়াও। আলো যেতে গেলেই প্রদীপ আলোর একটা হাত শক্ত করে ধরে বলে, ভুলটা যখন আমার চিন্তায় হয়েছে তখন জলটা আমিই নিয়ে আসছি। তুমি ততক্ষণে কাপড়টা পাল্টে নাও, সব ভিজে গিয়েছে। কি করো না তুমি, ঠান্ডা লেগে যাবে তো নাকি? যাও যাও যাও, তাড়াতাড়ি পাল্টে নাও। আলোকে চুপ করে শুয়ে থাকতে দেখে প্রদীপ বলে, কি হয়েছে আলো? কই কিছু হয়নি তো। সে কি, তাহলে কথা বলছো না কেন? সারাদিন তোমার সঙ্গে কথাই হয়নি। বলেছো তো, অফিস থেকে ফোন করে 2 বার বলেছো, বাড়িতে এসেও তো বলেছো। আরে বাবা, ওটাকে কথা বলা বলে বলো? অফিস থেকে ফোন করে কথা বলা হয় না। যখন কাজের খুব প্রেশার থাকে, মাথাটা ঝিম ধরে ওঠে, তখন তোমার কথা একটু বেশি মনে হয়। তোমার সঙ্গে কথা বললে, তোমার গলার স্বরটা শুনলে যেন কাজ করার এনার্জি পাই আমি। আর অন্য সময় মনে পড়ে না আমার কথা? তুমি বোধহয় আমার কথাটা মন দিয়ে শোনোনি। আমি বলেছি ওই সময় তোমার কথা বেশি মনে পড়ে, বুঝলে? বুঝলাম। আচ্ছা, তুমি যে আমাকে কি একটা বলবে বলছিলে তখন? ও, তোমার মনে আছে তাহলে? আমি তো ভাবলাম ননদকে পেয়ে ভুলেই গিয়েছো।
কি হলো, এত নড়ছো কেন? আজকে গরমটা একটু বেশি, তাই না? কালকে বৃষ্টি হবে খবরে বলেছে। বেশি গরম লাগছে? তাহলে তোমার বালিশে গিয়ে এসো। না না, আমি এখানেই ঠিক আছি। একদম ছাড়বে না কিন্তু। তোমার বুকে মাথা রেখে শুয়ে থাকলে আমার ভীষণ শান্তি লাগে। আচ্ছা, তুমি কি বলবে বলছিলে, বলো। আলো, আলো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি জানো। কি? তোমাকে তোমাকে আবার পড়াশোনা করতে হবে আলো। কলেজে ভর্তি হতে হবে। আমি আবার লেখাপড়া করব? পড়ার কথা কানে যেতেই আলো মাথা তুলে প্রদীপের দিকে তাকায়। হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? বিয়ের পর কি কেউ পড়াশোনা করে না? করে, কিন্তু কিন্তু কি? তুমি জানো, আমাদের পাশের বাড়ির সুধার একটা বেবি হয়েছে। কি কিউট দেখতে। তো আরে বেবিরা তো কিউটই হয়। জানি তো, সেই জন্যই তো বলছি আমরাও যদি। হ্যাঁ? আলোর কথার মাঝেই প্রদীপ আলোকে সরিয়ে উঠে বসে ওর দিকে ভ্রু কুঁচকে তাকায়। আলো উঠে বসে ভয় ভয় প্রদীপের দিকে তাকাতেই প্রদীপ বলে, এই চিন্তা তোমার মাথায় কবে থেকে এলো? পরশু, যখন থেকে সুধার বেবিটাকে দেখেছি। আমিও তো কোলে নিয়েছি ওকে। আমারও একটা। না আলো, এটা কিন্তু এখন সম্ভব নয়। কেন সম্ভব নয়? সুধা তো আমার থেকেও 1 বছরের ছোট। ওর যদি বেবি হয় তাহলে আমার কেন নয়? আরে বাবা, সুধার বেবি হয়েছে সেটা ওদের ব্যাপার, এখানে আমার কিছু বলার নেই। কিন্তু তুমি এখনো এসবের জন্য প্রিপেয়ার নও আলো। তোমার এখনো 19 বছর কমপ্লিট হয়নি। একটা বেবি হতে গেলে মেয়েদেরকে কতটা কষ্ট সহ্য করতে হয় তুমি জানো? তোমার কোনো আইডিয়া আছে? শারীরিক ও মানসিকভাবে কত পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়। বেবি হওয়া মানে একটা মেয়ের নতুন জন্ম হওয়া। আর এই বয়সে কত রকমের সমস্যা হয় তোমার জানা নেই। মায়ের জীবনে কত রিস্ক থাকে। আর তাছাড়া তুমি নিজেও এখনো ছোট, আর তার উপরে আর একটা বেবির দায়িত্ব। না না না, নো ওয়ে, নো ওয়ে। আমি পারবো দায়িত্ব নিতে। না আলো, আমি এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। দেখো, আপাতত 3 বছর তোমার মন থেকে বেবির চিন্তা তুমি বের করে দাও। নিজের জন্য না হোক, অন্তত আমার কথা ভেবে। তুমি এইভাবে কেন বলছো? আমি কি মরে যাব নাকি? আর মরলে মরবো। চুপ, একদম চুপ। আর একটাও বাজে কথা নয়। মরলে মরবো? হ্যাঁ, খুব সস্তা না মরা। শোনো, ফের যদি কখনো তোমার মুখে এই কথাটা শুনেছি তাহলে কিন্তু দেখবে আমি কি করি। কখনো কথা বলবো না তোমার সঙ্গে। কি চাও কি তুমি বলো তো? হ্যাঁ, আমাদের মাঝে বালিশটা আবার দিয়ে দিই? তাহলে তোমার মাথায় এই চিন্তাগুলো আসবে না। কি দিয়ে দেবো? প্রদীপের ধমক শুনে আর কথা না বলার কথা শুনে আলো কেঁদে ফেলে। আলোকে কাঁদতে দেখে প্রদীপ বুঝতে পারে ও হয়তো একটু বেশিই বলে দিয়েছে আলোকে। আলোর মুখে মরার কথা শুনে প্রদীপ মাথা ঠিক রাখতে পারেনি। সঙ্গে সঙ্গে আলোকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নরম স্বরে বলে, সরি সরি, আচ্ছা আমি আর বকবো না, ঠিক আছে? আচ্ছা তুমি বলো না, তুমি দেখো, তুমি মরার কথা বললে সেই জন্যই তো রাগ উঠে গেল আমার, নাকি? তুমি কেন বোঝো না আলো, আমার কাছে তুমি কি? তোমার কিছু হয়ে গেলে আমিও শেষ হয়ে যাব আলো। যাকে এবারে চুপ করো, আর বকবো না, প্রমিস। তুমি আমাকে যত খুশি বকো, আমার খারাপ লাগবে না, কিন্তু কথা বলা বন্ধ করো না, আর মাঝে বালিশও দিও না। তোমাকে ধরে না শুলে আমার খুব ভয় করে। মনে হয় কে যেন আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা 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 বাবা, ঠিক আছে ঠিক আছে, দেবো না। এবারে কান্না বন্ধ করো, বন্ধ করো। একদম পেতনির মতো লাগছে। আলোকে সরিয়ে চোখের জল মুছতে মুছতে প্রদীপ বলে, একটা ধমকি এত কান্না? ভূত কোথাকার। আলোকে বালিশে শুইয়ে ওর দিকে মুখ করে মাথার পাশে কনুইয়ে ভর দিয়ে শুতেই আলো প্রদীপের দিকে ঘুরে ওকে ধরে শোয়। প্রদীপ হালকা হেসে আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আলো, আলো, তুমি জানো একটা বেবি তার প্রথম শিক্ষা কার কাছ থেকে পায়? তার মায়ের কাছ থেকে। একজন মা তার বেবির প্রথম হৃদস্পন্দনের আগে থেকেই তার সাথে প্রতিটা মুহূর্তে জড়িয়ে থাকে। মায়ের পেটে থাকার সময় মা যা খায় বেবিও তাই খায়। মা আনন্দ পেলে বেবিও আনন্দ পায়।
মা ভয় পেলে বেবিও ভয় পায়। মায়ের প্রত্যেকটা অনুভূতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে একটা বেবি। মায়ের চোখ দিয়েই সে দুনিয়াকে প্রথম দেখতে শেখে। তুমি বুঝতে পারছো আলো, একটা বেবির সঙ্গে মায়ের সম্পর্কটা কতটা গভীর? তুমি যদি নিজেকেই ঠিকমতো চিনতে না পারো, না বোঝো, তাহলে একটা বেবিকে কি শেখাবে তুমি? আগে নিজেকে জানো, বাইরের জগৎকে নিজের দৃষ্টিতে দেখো, ভয়কে জয় করো, তবেই তো তুমি আমাদের বেবিকে সঠিক শিক্ষা দিতে পারবে। আর এর জন্যে তোমাকে পড়তে হবে আলো, পড়তে হবে তোমার জন্যে, আমার জন্যে, আমাদের বেবির জন্যে। সব মানুষের সঙ্গে মেশা বা সব জায়গায় যাওয়া তো আমাদের পক্ষে সম্ভব নয়। সেই জন্যেই বই পড়ার দরকার, খবর শোনা দরকার। এক একটা বইয়ে এক একজন নিজের মনকে, নিজের কল্পনার জগৎকে, নিজের ইচ্ছেকে, দুনিয়াকে দেখার নিজের দৃষ্টিভঙ্গিকে তুলে ধরেছেন। যত পড়বে তত তোমার চিন্তা শক্তি বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, নিজেকে মূল্যায়ন করতে শিখবে। অন্যের জন্যে নয়, নিজের জন্যে পড়ো আলো, নিজের জন্যে পড়ো। আমি তো পড়ি, তুমি আমাকে আরো বই এনে দিও, আমি সব পড়বো। ঠিক আছে ঠিক আছে, কিন্তু পড়বেই যখন, তখন শুধু গল্পের বই কেন, বিষয়ভিত্তিক বই পড়ো, ডিগ্রি অর্জন করো। আমি পড়লে তোমার ভালো লাগবে? খুব খুব ভালো লাগবে আলো। আমি তো চাই তুমি পড়ো, অন্তত গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো। ঠিক আছে, তাহলে আমি পড়বো। এই তো ভালো মেয়ের মতো কথা। আলোর মুখে পড়ার কথা শুনে প্রদীপ খুশি হয়ে আলোর কপালে চুমু দিয়ে বলে। কিন্তু আলো মুখ ফুলিয়ে বলে, ধমকের বেলায় এত বড় আর আদরের বেলায় একটুখানি, ভূত কোথাকার। ওটা ধমকের থেকে অনেক অনেক বেশি পাবে, দেখি তুমি কতটা নিতে পারো। প্রদীপ অফিসের জন্য তৈরি হচ্ছে আর বারবার ঘড়ি দেখছে। আলো ঘরে না এলে প্রদীপ অফিসের জন্য বেরোবে না, এটা কিন্তু আলো জানে। তা সত্ত্বেও আসতে দেরি করছে। ওদিকে আলো রান্নাঘরে প্রদীপের টিফিন ভরতে ব্যস্ত। একা হাতে সবটা সামলাতে হিমশিম খাচ্ছে আলো। প্রদীপ যতক্ষণ সামনে ছিল ততক্ষণ মালাদেবী টুকটাক কাজ করে দিয়েছেন। প্রদীপ সরে যেতেই মালাদেবীও সরে যান। আলো এখনো প্রদীপের ব্যাগে টিফিন ভরে দেয়নি। প্রদীপ ঘড়িটা হাতে পড়তেই আলো টিফিন কৌটো নিয়ে হন্তদন্ত হয়ে ঘরে ঢোকে। প্রদীপ ঘাড় ঘুরিয়ে তাকাতেই আলো মিষ্টি করে হেসে বলে, ইস, তোমার অনেক দেরি হয়ে গেল বলো। টেবিলে কৌটো দুটো নামিয়ে আলো আবার ছুটে যায় রান্নাঘরে। কয়েক সেকেন্ডের মধ্যেই জলের বোতল নিয়ে এসে প্রদীপের ব্যাগে কৌটোগুলো ভরে চেনটা লাগিয়ে দিয়ে একটা দম ছেড়ে বলে, ব্যাস হয়ে গিয়েছে। ব্যাগটা হাতে নিয়ে আলোর দিকে তাকাতেই প্রদীপ দেখে আলো হাঁপাচ্ছে। টেবিলে ব্যাগটা নামিয়ে পাশে রাখা আধ ভর্তি জলের বোতলটা আলোর মুখের সামনে ধরে। নাও, একটু জল খাও আলো। আলো প্রদীপের দিকে তাকাতেই প্রদীপ চোখের ইঙ্গিতে আলোর জলের বোতল দেখায়। আলো কিছু না বলে প্রদীপের হাত থেকে একটু জল খায়। বোতলটা রেখে ব্যাগটা কাঁধে নিয়ে আলোকে আলতো করে জড়িয়ে ধরে প্রদীপ। কিছুক্ষণ ধরে থেকে আলোর পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, তুমি ঠিক আছো তো আলো? আচ্ছা, এত তাড়াহুড়োর কি আছে বলো তো? প্রদীপের এই কথায় যেন আলোর এতক্ষণের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আলো বুঝতে পারে না যে এই মানুষটা ওকে এত বোঝে কি করে। আলো আস্তে করে বলে, আমি ঠিক আছি, তোমার দেরি হয়ে যাচ্ছে সেজন্যই তাড়াতাড়ি করছিলাম। শোনো, 5 মিনিট দেরি হলে আমার কিচ্ছু ক্ষতি হবে না। তুমি সাবধানে থেকো, কেমন? আর তুমি মাকে পড়ার ব্যাপারে কিছু বলতে যেও না, আমি এসে কথা বলবো। ঠিক আছে মায়ের লক্ষ্মী ছেলে। কথাটা বলেই আলো ফিক করে হেসে দেয়। প্রদীপ আলোকে ছেড়ে ওর 2 গালে হাত দিয়ে কপালে ঠোঁট ছুঁইয়ে হেসে বলে, খুব দুষ্টু হচ্ছ আজকাল, হ্যাঁ পেতনি? শুদ্ধ উল্টো পাল্টা পায় না। শোনো, আচ্ছা আমি আসি, হ্যাঁ? আর ফোন করলে ধরবে, বুঝেছো? ঠিক আছে, সাবধানে যেও, আর পৌঁছে কিন্তু একটা ফোন করে দিও। সে তো রোজই করি। হ্যাঁ, আর করবেও। তোমার পৌঁছানোর খবর না পাওয়া পর্যন্ত আমি খুব চিন্তায় থাকি। প্রদীপ আর কিছু না বলে হেসে রওনা দেয়।
প্রদীপ যেতেই আলো ওর বাকি কাজ করতে থাকে। প্রায় 1 ঘন্টা পরে প্রদীপ ওর পৌঁছানোর খবর দেয়। এতক্ষণ আপনারা শুনছিলেন সঞ্চিতা দাসের কলমে ব্যবধান। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং শুনতে থাকবেন দ্য ডার্ক হর্সেস।